ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। আজকে আমরা পলিটির একটা ফার্স্ট চ্যাপ্টার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব। দেখো, পলিটি তো শুরু হচ্ছে একটা হিস্ট্রি দিয়ে, মানে পলিটির কি হিস্ট্রি ছিল বা ইন্ডিয়ান পলিটির যে হিস্ট্রিটা সেটা দিয়ে আমরা কিন্তু শুরু করছি। একদম ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকেই কিন্তু মানে একদম পলিটি শুরু হয়। তো যদি দেখো তোমরা ইন্ডিয়ান পলিটি, তো ফার্স্ট চ্যাপ্টার যে কোনো বইতেই তোমরা পাবে যে আমাদের যে সমস্ত রেগুলেটিং অ্যাক্ট ছিল সেগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট যে শুরু হয়, রেগুলেটিং অ্যাক্ট শুরু হয় কিন্তু 1773 থেকে। তো আলটিমেট চলে 1858 অবধি। এই যে টাইম ফ্রেমটাকে বলা হয় দ্য কোম্পানি রুল। এই দ্য কোম্পানি রুল টাইম ফ্রেমের মধ্যে রেগুলেটিং অ্যাক্ট 1773 থেকে 1858 অবধি যে সমস্ত রেগুলেটিং অ্যাক্ট ছিল সেগুলো আছে। আচ্ছা, এই রেগুলেটিং অ্যাক্টগুলো কী ছিল? এই রেগুলেটিং অ্যাক্টগুলো ছিল মেনলি বলতে পারো পার্লামেন্ট, যে ব্রিটিশ পার্লামেন্ট ছিল সেই ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা কিছু সেট করা রুল, যে রুলের উপরে ভিত্তি করে মানে ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন চলতো, যে অ্যাডমিনিস্ট্রেশন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সেই ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনকে কিন্তু মানে কন্ট্রোল করার যে রুল সেটা হচ্ছে মানে এই সমস্ত রেগুলেটিং অ্যাক্ট। এবার তাহলে তোমরা শুনেছো নিশ্চয়ই যে ফার্স্ট এলো কত সালে? 1773। আচ্ছা, 1773 সালে ফার্স্ট এলো কেন? কারণ আমরা তো শুনেছি 1757-তে পলাশির যুদ্ধ হলো, ঠিক আছে। তারপরে যদি বলি 1857 সালে এলো মহাবিদ্রোহ। কিন্তু 1757 থেকে এই যে 1857, এই টাইম ফ্রেমের মধ্যে একটা এজ আসছে 1773, এই সময় কেন এলো? তো ব্যাকগ্রাউন্ড যদি বলি, এটা হচ্ছে মানে এই যে 18th সেঞ্চুরি, মানে এই যে 17 টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাড বিকেম পাওয়ারফুল এন্টিটি। মানে খুব পাওয়ারফুল হয়ে গেছিলো, ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য খুব পাওয়ারফুল হয়ে গেছিলো। ম্যানেজিং ফাস্ট টেরিটরিজ, তাদের প্রচুর টেরিটরি ছিল। এবং কোম্পানি বিভিন্ন কী ধরনের সমস্যা ফেস করছিল? সিভিয়ার প্রবলেমস, ঠিক আছে। ফিনান্সিয়াল ট্রাভেলস ডিউ টু করাপশন সেই সময় কিন্তু একটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। মিসম্যানেজমেন্ট কিন্তু একটা লক্ষ্য করা যায়। অ্যান্ড দ্য কস্ট অফ ওয়ার্স, এবং প্রচুর যুদ্ধ চলছিল। কী যুদ্ধ? ইঙ্গো মারাঠা যুদ্ধ সেই সময় চলছে। ইঙ্গো মারাঠা, ঠিক আছে, ইঙ্গো মহীশূর, ঠিক আছে, এই মারাঠার সঙ্গে কিন্তু আছে ইঙ্গো মহীশূর। তো এই যে যুদ্ধগুলো চলছে, এই জন্য একটা ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট লক্ষ্য করা যায়। এই ফিনান্সিয়াল মিসম্যানেজমেন্ট থেকে দূর করার জন্য কিন্তু রেগুলেটিং অ্যাক্ট আসে। তো বেসিক বুঝে গেলে কী জন্য রেগুলেটিং অ্যাক্টটা মেনলি এসেছিল। এরপর কি হয়? এরপর এর ফিচার্স কী কী দেওয়া আছে? ফিচার্স বলতে এই অ্যাক্টে কী কী কথা বলা হয়েছিল, যেমন বিভিন্ন অ্যাক্ট আসে না, সেই অ্যাক্টের কী বলা হয়েছিল। তো এখানে কী হয়েছে? ক্রিয়েটেড দ্য পজিশন অফ দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তাহলে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। প্রথম কী করা হয় তাহলে? একজন মানে গভর্ন করার জন্য একজন গভর্নর জেনারেল অফ বেঙ্গল রাখা হয়, এবং সেই গভর্নর জেনারেল বেঙ্গলের নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। এবং তাকে সামলানোর জন্য, মানে তাকে অ্যাসিস্ট করার জন্য এক্সিকিউটিভ 4 কাউন্সিল মেম্বার্স, মানে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে, তার নিচে রয়েছে 4টে পোস্ট, ঠিক আছে, তাকে অ্যাসিস্ট করছে। এবং এই 4টে পোস্ট কী ছিল? অল আর দ্য এক্সিকিউটিভ কাউন্সিল, মানে এরা এক্সিকিউটিভ পদে কিন্তু বসেছিল। এটা হলো একটা ফার্স্ট ফিচার্স যেটা আমরা মানে তোমাদেরকে বলছি। নেক্সট কী আসে? নেক্সট আসে সুপ্রিম কোর্ট অফ জুডিসডিকশন, বা এখানে বলা হচ্ছে যে জুডিকচার। তো জুডিসডিকশনের জন্য কিন্তু এই সুপ্রিম কোর্ট সেই সময় প্রতিষ্ঠা করা হয়। কোথায় প্রতিষ্ঠা করা হয়? ফার্স্ট ক্যালকাটায় প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে। এবং একটা সুপ্রিম কোর্টের কাজ কি? ন্যায় দেওয়া। মানে এই যে আমাদের তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিকঠাকভাবে কাজ করছে কি না সেটাকে দেখার জন্য কিন্তু একদিকে যেমন গভর্নর জেনারেল রয়েছে, দিস ইজ দ্য এক্সিকিউটিভ বডি, আর তার সঙ্গে, ঠিক আছে, আমাদের জুরিসডিকশন রয়েছে, বা যেটাকে বলা হয় জুডিশিয়ারি বডি, ঠিক আছে। জুডিশিয়ারি বডি সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট চলে আসে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের লক্ষ্য কী ছিল? চেক দ্য আরবিট্রারি অ্যাকশন অফ কোম্পানিজ অফিসিয়ালস। ক্লিয়ার? চলো নেক্সট বলছে কন্ট্রোল ওভার দ্য প্রেসিডেন্সিস। এবং এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল, তাকে ওয়াজ গিভেন দ্য সুপ্রিভাইজরি অথরিটি অফ দ্য প্রেসিডেন্সিস অফ বেঙ্গল অ্যান্ড মাদ্রাস। তাহলে বোম্বে অ্যান্ড মাদ্রাস। তাহলে বেঙ্গল কোথায় ছিল? এখানে। বোম্বে কোথায় ছিল? এখানে, ঠিক আছে। আর মাদ্রাস ছিল নিচে। এই 3টে জায়গার
দায়ভার দেওয়া হয় কাকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে। তাহলে ফার্স্টে ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল, সেটা ছিলেন ওয়ারেন হেস্টিংস, এবং তাকে আরও দুটো জায়গার দায়ভার দেওয়া হয়, সেটা হচ্ছে প্রেসিডেন্সি অফ বোম্বে এবং প্রেসিডেন্সি অফ মাদ্রাস। অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কী বলছে? দ্য কোম্পানি ওয়াজ রিকোয়ার্ড রিপোর্ট সিভিল, মিলিটারি অ্যান্ড রেভিনিউ অ্যাফেয়ার্স টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট। ক্লিয়ার? তাহলে অবজেক্টিভ কী জন্য আমাদের এটা করা ছিল? টু ব্রিং দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানিজ আন্ডার পার্লামেন্টারি কন্ট্রোল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পার্লামেন্টারি কন্ট্রোলের আন্ডারে আনার জন্যই কিন্তু এটা করা হয়েছিল। টু কার্ভ দ্য কারাপশন কমানোর জন্য বা কার্ভ করার জন্য, অ্যান্ড এনশিওর অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য কোম্পানিজ অ্যাডমিনিস্ট্রেশন, মানে কোম্পানিজ অ্যাডমিনিস্ট্রেশন যাতে ঠিকঠাক চলে এবং সেখানে যাতে অ্যাকাউন্টেবিলিটি আসে, ঠিক আছে, সেই জন্য কিন্তু এটা করা হয়। আর হচ্ছে টু সেন্ট্রালাইজ গভর্নেন্স ফর বেটার ম্যানেজমেন্ট ইন্ডিয়ান টেরিটরিজ। তাহলে এক কথায় বা দু তিন কথায় যদি আমরা বলতে চাই, এই পয়েন্টটা হচ্ছে যে অবজেক্টিভ যেটা বললাম, দিস ইজ দ্য মেইন ফিচার্স যে জন্য আমাদের কিন্তু এই 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট আসে। নেক্সট কী বলছে? নেক্সট আমাদের বলছে সিগনিফিক্যান্স বলতে এর কী কী সিগনিফিক্যান্স হয়, যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোই সিগনিফিক্যান্স। তোমরা এটাকে একবার রিড করে নেবে তো বুঝে যাবে যেগুলো নিয়ে আলোচনা করলাম সেই কথাগুলো কিন্তু এখানে লেখা আছে। লিমিটেশন কী ছিল? দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফেন ডিসএগ্রিড উইথ দ্য গভর্নর জেনারেল, মানে এক্সিকিউটিভ কাউন্সিল কোথায় ছিল? এক্সিকিউটিভ কাউন্সিল ছিল গভর্নর জেনারেলের কিন্তু নিচে 4টে বডি ছিল। এই 4টে বডি কখনো কখনো ডিসএগ্রিড হতো গভর্নর জেনারেলের সঙ্গে, লিডিং টু দ্য ডিলেজ ইন দ্য ডিসিশন মেকিং। মানে এই জিনিসটা যেটাকে বলা হয় আজকে যদি বলে বিউরোক্রেটিক প্রবলেম, যে আজকের ভাষায় বর্তমানে বলা হয় বিউরোক্রেটিক প্রবলেম, মানে এই এক্সিকিউটিভের সঙ্গে এক্সিকিউটিভের চিন্তাভাবনা এই সাইডে যাচ্ছে, গভর্নর জেনারেল চিন্তাভাবনা এই সাইডে যাচ্ছে, এই যে সমস্যা এটার জন্য কিন্তু ডিসিশন মেকিংয়ের একটা সমস্যা হতো। দ্য সুপ্রিম কোর্ট জুরিসডিকশন ওয়াজ পুয়ারলি ডিফাইন্ড, এটা পুয়ারলি ডিফাইন করা ছিল, মানে কোন কোন জায়গায় সুপ্রিম কোর্ট কাজ করতে পারবে সেটা বলা ছিল না পরিষ্কারভাবে। লিডিং টু ফ্রিকুয়েন্ট কনফ্লিক্টস উইথ দ্য কোম্পানিজ অফিসিয়াল। কী বলেছিলাম? আমি বললাম সুপ্রিম কোর্ট এখানে একটা আই হিসাবে কাজ করছে এই কোম্পানির অফিসিয়ালের ওপর, ঠিক আছে? তো সেটা যদি কোনো পাওয়ার ঠিকঠাক বলা না থাকে তাহলে কি হচ্ছে, তাহলে ঠিকঠাকভাবে ও কাজও করতে পারবে না, এবং সেই সমস্যাই হচ্ছিল। ই ডিড নট ফুলি অ্যাড্রেস দ্য ফিনান্সিয়াল ট্রাভেলস অর অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশন অফ দ্য কোম্পানি। ক্লিয়ার? মানে এটা ফুলফিল অ্যাড্রেস করতে পারছিল না ফিনান্সিয়াল ট্রাভেলস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশনের কথা, ঠিক আছে? দেন আমরা দেখলাম 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট যখন চলছে, তারপরে একটা অ্যামেন্ডিংমেন্ট অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলতে কী বোঝানো হচ্ছে? যে কোনো জিনিসের সেটেলমেন্ট হয়ে গেল, সেই একটা এলো 1781-তে। সেই 81-কে কেন অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হতো? ওয়াজ পাস বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট টু রিজলভ দ্য কনফ্লিক্টস অ্যান্ড অ্যাম্বিগুইটিস ইন দ্য জুডিশিয়াল সিস্টেম ইন্ট্রোডিউসড ইন দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। মানে বলা হচ্ছে 1773 যে রেগুলেটিং অ্যাক্টে জুডিশিয়াল সিস্টেমে ইন্ট্রোডাকশন হয়েছিল এবং সেখানে যে সমস্ত কনফ্লিক্ট বা অ্যাম্বিগুইটিস ছিল সেগুলোকে রিজলভ করার জন্য কিন্তু 1781 সালের অ্যামেন্ডিং অ্যাক্ট এলো, যেটাকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলা হয়, ঠিক আছে? তো নেক্সট বলছে এর ফিচার্স কী ছিল? জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট লিমিটেড দ্য সুপ্রিম কোর্ট জুরিসডিকশন, মানে সুপ্রিম কোর্টের যে এই আমি কি বললাম এতক্ষণ বললাম যে ক্ষমতাটা ছিল যে ফলো করবে, সেই ফলো করার ক্ষমতাটাকে লিমিটেড করে দেওয়া হলো, ঠিক আছে? লিমিটেড করে দেওয়া হলো টু কী বলছে? টু কেসেস ইনভলভিং কোম্পানিজ অফিসিয়ালস ব্রিটিশ সাবজেক্ট, এগুলোর জন্য, ঠিক আছে? এক্সক্লুডেড ম্যাটার্স রিলেটেড টু রেভিনিউ কালেকশনের সঙ্গে যে এক্সক্লুডেড ম্যাটার ছিল ফ্রম দ্য সুপ্রিম কোর্ট জুরিডিকশন, ঠিক আছে? এর আগে সুপ্রিম কোর্ট কী ছিল? সুপ্রিম কোর্টের রেভিনিউ কালেকশনের উপর কিন্তু ভালো রকমভাবে নজরদারি রাখতো, যার জন্য কিন্তু যে সমস্ত কনফ্লিক্টগুলো তৈরি হচ্ছিল সেই কনফ্লিক্টগুলো তৈরি হচ্ছিল, এবং সেটা লিমিট করে দেওয়াতে সুপ্রিম কোর্টের যে পাওয়ারটা কমিয়ে দেওয়াতে সেই কনফ্লিক্ট কমবে, এটাই তারা আশা করছিল। এতে কী হবে? এক্সপ্লয়টেশন কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। এবং বলছে প্রোটেক্টেড ইন্ডিয়ান জমিদারকে প্রোটেক্ট করো রেভিনিউ কালেক্টার্স অ্যান্ড কোম্পানি এমপ্লয়িজ ফ্রম আনডিউ ইন্টারফারেন্স বাই দ্য সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? কী বলতে চাইছে বোঝা গেছে। হচ্ছে exemption from the revenue matters. The act ensured that the Supreme Court could not hear cases involving revenue collection নিয়ে কোনো কেস শুনবে না, or matter under the jurisdiction of the company's revenue courts, মানে কোম্পানির রেভিনিউ কোর্টস নিয়ে কোনো মামলা আমরা বলা ভুল, সেই সময় সুপ্রিম কোর্ট আর শুনতে পারবে না। এই যে জিনিসটা সেটাই কিন্তু করা হয়েছিল এই অ্যাক্ট অফ সেটেলমেন্ট বা 1781 যে অ্যাক্ট এসেছিল তার মাধ্যমে। আর পার্সোনাল লয়ের ক্ষেত্রে কী বলা হয়েছিল? এনশিওর দ্যাট হিন্দু মুসলিম পার্সোনাল লজ
উড বি অ্যাপ্লাইড, মানে হিন্দু মুসলিমের পার্সোনাল ল যেটা আছে সেটাই অ্যাপ্লাইড হবে। কিসের ক্ষেত্রে? ম্যারেজ অ্যান্ড রিলিজিয়ান প্রোভাইডিং লিগাল, তার মানে হিন্দু মুসলিমের যে পার্সোনাল যার যে লটা হচ্ছে সেটাই আলোচনা হবে। তারা কোনো ধর্মের দিকে তারা কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করলো না, তারা সরাসরি রেভিনিউর দিকে ইন্টারফেয়ার করলো, যে কোম্পানি যা রেভিনিউ করছে করে নিক, সুপ্রিম কোর্টে ইন্টারফেয়ার করতে পারবে না। ক্লিয়ার? চলো নেক্সট বলছে স্ট্রেন্থিং দ্য গভর্নর জেনারেল কাউন্সিল। গভর্নর জেনারেল কাউন্সিলটাকে আরও স্ট্রেন্থ করা হলো। গভর্নর জেনারেল কাউন্সিল অথরিটি টু ফ্রেম রুলস অ্যান্ড রেগুলেশন ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস অ্যান্ড লজ ইন বেঙ্গল। এবার বলছে প্রোটেকশন অফ দ্য কোম্পানি এমপ্লয়িজ, বলছে প্রোটেক্টেড কোম্পানি অফিসিয়ালস অ্যান্ড এমপ্লয়িজ অ্যাক্টিং উইদিন দেয়ার ডিউটিস ফ্রম লিগাল অ্যাকশন ইন দ্য সুপ্রিম কোর্ট। বলছে কোম্পানি যে সমস্ত এমপ্লয় ছিল তাদেরকে কী বলছে একটা কী হলো, একটা তাদেরকে ঢাল দেওয়া হলো, ঠিক আছে। অফিসার্স যে এমপ্লয় ছিল তাদেরকে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যেন তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা না করতে পারে বা কোনো রকম কোনো কিছু না করতে পারে, সেই নিয়ে কিন্তু প্রোটেকশন দেওয়া হলো কোম্পানি এমপ্লয়কে। মেন অবজেক্টিভ আমরা বলে দিয়েছি, কি বলছে, ফ্রিকশন কমাচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে এবং কাউন্সিল অফ বেঙ্গলের সঙ্গে, ঠিক আছে। এবার তারপর হচ্ছে টু এনসিওর দ্য সুপ্রিম কোর্ট ফাংশন উইদিন ইটস ইনটেন্ডেড লিমিটস, মানে একটা লিমিট সেট করে দিল তার মধ্যে, ঠিক আছে। টু মেনটেন দ্য সোভার্জিনিটি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সোভার্জিনিটিকে কিন্তু মেনশন করা হলো। তার সোভার্জিনিটি কার কথা বলা হচ্ছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সোভার্জিনিটি সেটাকে কিন্তু গুরুত্ব দেওয়া হলো, ঠিক আছে। এরপরে সিগনিফিকেন্স যেটা আছে, যেগুলো আমরা এতক্ষণ ধরে বললাম সেগুলোই রয়েছে, তোমরা এটাকে একবার জাস্ট রিড করে নেবে, তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে সিগনিফিকেন্স কী দিয়েছে। এবার আমরা আসছি 1784-এর অ্যাক্ট, ঠিক আছে। অলরেডি আমাদের দুটো অ্যাক্ট চলে এসছে। ফার্স্ট অ্যাক্টে কী এসেছিলো? ফার্স্ট অ্যাক্টে এসেছিলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল এবং তার সঙ্গে কী এসেছিল? সুপ্রিম কোর্ট। সেকেন্ড অ্যাক্টে কী হলো? সুপ্রিম কোর্টের যে পাওয়ারটা, সেই পাওয়ারটাকে কিন্তু কী করা হলো? কার্ভ করা হলো। এবার থার্ড একটা আপনার পড়ছি, সেটা হচ্ছে পিটস অ্যাক্ট। কী বলা হলো? ব্যাকগ্রাউন্ড কী ছিল? বলেছে দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773 ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্পট, এর প্রথম অ্যাটেম্প ছিল টু রেগুলেট ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বাট ফেস সিগনিফিকেন্ট শর্টকামিংস। কিন্তু কিছু কিছু মানে শর্টকাম ছিল, বা বলতে পারো কিছু কিছু যার অনেক মানে ব্যাকসাইড হয়ে গেছিলো, সেই ব্যাকসাইডগুলোকে কিন্তু রিকভার করার জন্য কিন্তু এলো 1784-এর অ্যাক্ট। The British government sought to address these issues and strengthen control over the Indian administration. তখন ব্রিটিশ গভর্নমেন্ট, এখানে ব্রিটিশ পার্লামেন্টের কথা বলা হচ্ছে, ব্রিটিশ পার্লামেন্ট তার যে কন্ট্রোল কোথায় বাড়াতে চাইলো? ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে। সেই জন্যই নিয়ে আসলো 1784-এর অ্যাক্ট, এবং কার নামে হলো? উইলিয়াম পিট ইয়ঙ্গার, তার নাম অনুযায়ী হলো এটা পিটস অ্যাক্ট। ভাবো কতটা কনসেপচুয়ালি পড়তে হয় যাতে পরীক্ষার হলে কোনো কোশ্চেন তোমাদের মিস না হয়। জাস্ট ভিডিওটা দেখবে, নোট তৈরি করবে, নোট তৈরি করার পরে তোমরা বাংলায় লিখবে, আমি ইংরাজিতে লেখা আছে সেটাকে মানে করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাংলায় নোট তৈরি করে নেবে, তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। একদম মানে কি বলবো, টপ ক্লাস যে সমস্ত মানে কন্টেন্ট রয়েছে সেগুলো দিয়েই কিন্তু তোমাদেরকে এই নোটটা আমরা তৈরি করেছি। তোমরা ভিডিওটা দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যদি তোমাদের ভালো লাগে তাহলে। এবং এর ফিচার্স কী হলো? পিটস অ্যাক্টের ফিচার্স ডুয়াল কন্ট্রোল বলতে কি? কোর্ট অফ ডিরেক্টর এলো, বোর্ড অফ কন্ট্রোল এলো। কোর্ট অফ ডিরেক্টর কী করতো? রিটেন কন্ট্রোল ওভার কমার্শিয়াল অ্যাফেয়ার্সের ওপরে রিটেন কন্ট্রোল রাখতো কে? কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে। বোর্ড অফ কন্ট্রোল অ্যাক্টেড অন দ্য বিহাফ অফ দ্য ব্রিটিশ ক্রাউন, মানে ইংল্যান্ডে যে বসে আছে তার আন্ডারে কে রয়েছে, মানে সে কোম্পানিকে যে ফলো করছে সেটা কিসের মাধ্যমে? বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। এবং কোম্পানির যে অফিসিয়াল বা কী বলবো আমাদের কমার্শিয়াল ব্যাপার, সেটাকে কে ফলো করছে? কোর্ট অফ ডিরেক্টর, ঠিক আছে, সিওডি। কোর্ট অফ ডিরেক্টর মানে কি? ডিরেক্টর কোথায় থাকে? ডিরেক্টর কোনো কোম্পানিতে থাকে। নর্মাল ব্যবসার ক্ষেত্রে তাহলে কীভাবে মনে রাখবে? কোর্ট অফ ডিরেক্টর কোম্পানির কমার্শিয়াল অ্যাফেয়ার্সে। এবং বোর্ড অফ কন্ট্রোল যেটা, সেটা রয়েছে বোর্ড অফ কন্ট্রোল, মানে সমস্ত কিছুর বোর্ড বলতে কী বোঝানো হচ্ছে? একটা বড় সংস্থা যেটা বসে রয়েছে ইংল্যান্ডে, যেটা ফলো করছে, যেটা দেখছে কীভাবে কাজ করছে কোম্পানি, সেই জন্য। এবং এর যে আরও ফিচার্স ছিল, সেই ফিচার্সের মধ্যে বলা হচ্ছে দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ গিভেন গ্রেটার পাওয়ার
ওভার প্রেসিডেন্সি অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস, আগে যে পাওয়ার দেওয়া হয়েছিল এবং সেই পাওয়ারটা কিন্তু গ্রেটার পাওয়ারে কনভার্ট হয়ে গেল। সেন্ট্রালাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ব্রিটিশ ইন্ডিয়া আন্ডার বেঙ্গল, ঠিক আছে, সেটাই বলছে। রেইনফোর্সমেন্ট অফ অ্যাকাউন্টেবিলিটি, সে তার মধ্যে কী বলছে, ইন্ট্রোডিউসড সিস্টেম টু প্রিভেন্ট কারাপশন মেজার, মানে প্রিভেন্ট করার জন্য একটা সিস্টেম আনা হলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়াল, যেটাকে আগে 1773 পরে 1781 একটা যে দেখা যাচ্ছে খোলা হাত দেওয়া হয়েছিল, সেটা কিন্তু একটা কার্ভ করার চেষ্টা করা হলো। অ্যালাউড টু ইমপিচমেন্ট অ্যান্ড রিকল, ইমপিচমেন্ট এবং রিকলের ফেসিলিটি বা এই যে সিস্টেমটা সেটাও কিন্তু আস্তে আস্তে অ্যালাউ হলো, ঠিক আছে, এবং মিলিটারি সুপারভিশন যেটা সেটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রেনথেন করা হলো। আমরা বলতে পারি এর সিগনিফিকেন্সে কী দেখা গেল, এর সিগনিফিকেন্স দেখা গেলো রিডিউসড দ্য অটোনমি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে অটোনমি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে রিডিউস হলো। মেকিং এ শিফট অফ ব্রিটিশ গভর্নেন্স ইন ইন্ডিয়া, মানে এক কথায় যদি বলতে পারি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে এতদিন ধরে মানে ভারতে তাদের আধিপত্য দেখিয়ে যাচ্ছিল, সেখান থেকে একটা শিফটিং এলো। শিফটিং কোথায় এলো, ব্রিটিশ গভর্নেন্সের কাছে বা ব্রিটিশ গভর্নেন্স ইন ইন্ডিয়ার কাছে যে শিফটিং হলো সেটাই কিন্তু দেখা গেল 1784 অ্যাক্টের মাধ্যমে। তাহলে যদি কোশ্চেন আসে যে কোন অ্যাক্টের মাধ্যমে বা কোন অ্যাক্ট প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ গভর্নেন্সের কাছে তার যে ক্ষমতার শিফটিং লক্ষ্য করা যায়, দ্যাট ইজ তার অ্যান্সার হয়ে যাবে পিটস অ্যাক্ট 1784, ঠিক আছে। লেট দ্য ফাউন্ডেশন ফর ইনক্রিজড ক্রাউন ইন্টারভেনশন হুইচ ক্লেম দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যেটা আমরা পরে আলোচনা করবো এটার মানে কি বলতে চাইছে, এবং স্ট্রেন দ্য ব্রিটিশ গভর্নমেন্টস টু কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ান টেরিটরিজ, মানে সেই যেটা বললাম সেটাই বলে ব্রিটিশ গভর্নমেন্টের পাওয়ার কিন্তু আস্তে আস্তে বেড়ে গেল, ঠিক আছে। আজকের ভিডিওটা আমরা এখানেই কিন্তু মানে এই যে কন্টেন্টটা আজকে এখানেই শেষ করছি। নেক্সটে আমরা 1784 পরে যে অ্যাক্ট এসেছিল সেই অ্যাক্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, 1 থেকে 2 দিনের মধ্যে। আমরা প্রত্যেক সপ্তাহে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের উপর কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করছি এই চ্যানেলে। তোমাদের এই চ্যানেলে এক কথায় সমস্ত সাবজেক্ট, জিএস পেপারের যে সমস্ত সাবজেক্ট রয়েছে, জেনারেল স্টাডিজ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, সেগুলো তো ভিডিও পাবেই। তার সঙ্গে আমাদের নতুন অ্যাডিশন হয়েছে এমসিকিউ সিরিজ, যেটা এই এক সপ্তাহের মধ্যে আমরা শুরু করছি, যেখানে যে জিনিসগুলো আমরা আলোচনা করছি ডেসক্রিপটিভে আমি সেই জিনিসগুলোকে নিয়েই আলোচনা করবে আরেকজন ম্যাডাম, যিনি আলোচনা করবেন আমাদের এমসিকিউ সিরিজের ওপর, মানে এই টপিকের ওপরে কিন্তু এমসিকিউ আলোচনা করা হবে সেই সব জায়গায়। তোমরা এই দুটো জিনিসকে একসঙ্গে যদি সাইমালটেনিয়াসলি ফলো করতে পারো, তাহলে তোমাদের অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপটিভ এবং অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ যে কোনো পরীক্ষায় কিন্তু আর সমস্যা থাকবে না। তার সঙ্গে আমাদের তো কারেন্ট অ্যাফেয়ার্স মানে কোর্স রয়েইছে। কারেন্ট অ্যাফেয়ার্স কোর্সে আমরা উইকলি এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমপ্লিট করে দিই। সেটা কীভাবে তোমরা অ্যাক্সেস করবে, কোথা থেকে অ্যাক্সেস করবে, সেটা জানার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9903891735 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করলে তোমরা জেনে যাবে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে তোমাদেরকে প্রোভাইড করছি এবং কীরকম কোয়ালিটির প্রোভাইড করছি সেটাও বুঝতে পারবে, কারণ আমরা তোমাদেরকে কিছু সফট পিডিএফ কপি সেগুলো তোমরা দেবই। তোমরা অলরেডি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে আমাদের ডিসক্রিপটিভ ক্লাসের কোয়ালিটি কীরকম হচ্ছে, তাহলে অলরেডি বুঝতে পারবে। এছাড়াও যে আমাদের এমসিকিউ ক্লাস বা আমাদের ডিসক্রিপটিভের ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কেমন হচ্ছে, ঠিক আছে। তো তোমরা তার জন্য আমাদেরকে মেসেজ করতে পারো। এই ভিডিও আজকে এই অবধি আমরা শেষ করছি। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।